জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার একদিন পরই আরও একবার মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। আগামীকাল চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টি-20 ম্যাচটা অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের আগে আমরা আসলে প্রিভিউটা নিয়ে আলোচনা করতে চাই। আসলে প্রিভিউ বলবো না ঠিক, আসলে কারণ হচ্ছে যে আমরা গত ম্যাচে যে বাংলাদেশের পারফরমেন্স ছিল, ব্যাটারদের বলুন কিংবা বোলারদের বলুন না কেন, সেই পারফরমেন্স এবং আগামীকাল কি হতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। সেখানে শুরুটা করতে চাই টপ অর্ডার দিয়ে এবং ওপেনিং স্লটটা নিয়ে। লিটন দাস অনেকদিন ধরে আসলে ছন্দে নেই। একটা সময় লিটন দাসকে নিয়ে মানুষের যে হাইপ ছিল, লিটন দাস যেভাবে পারফর্ম করছিলেন, আপনি 2022 সালের কথা বিবেচনা করেন, বাংলাদেশে সবচেয়ে বেশি রান করেছিলেন 3 ফরম্যাট মিলিয়ে, এবং যদি পুরো বিশ্বের কথা চিন্তা ভাবনা করেন বাবর আজমের পর লিটন দাস সবচেয়ে বেশি রান করেছিলেন। এমন একজন পারফর্মার হঠাৎ করে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন, অনেকদিন ধরে পারফর্ম করতে পারছেন না। সবশেষ বিশ্বকাপে 350 মতো রান করলো। আসলে লিটন দাস যে ধরনের ক্রিকেটার, যে ধরনের পারফর্মার, সেই পারফরমেন্সটা কিন্তু তিনি করতে পারছিলেন না। লাস্ট যে বিপিএলটা হয়েছে সেখানেও বেশ কয়েকটা ভালো ম্যাচ খেলেছিলেন, কিন্তু তার ধারাবাহিকতার যে একটা অভাব, সেটা কিন্তু আরো একবার পরিস্ফুটিত হয়েছে। আমি যদি ডিপিএল এর কথা বলি, সেখানেও তার ব্যাট থেকে খুব ভালো মানে ইনিংস দেখতে পাইনি। শ্রীলঙ্কা সিরিজও তিনি ভালো করতে পারেনি। ডিপিএল তো একটা ম্যাচে তিনি 50 করেছিলেন 100-র বেশি বল খেলে। সো তিনি যে আসলে একটা বাজে সময় পার করছেন, তিনি যেটা মেন্টাল একটা স্ট্রাগল করছেন, এটা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে। তো লিটন দাসের এই স্ট্রাগলটা আসলে কতদিন লং লাস্টিং করবে সেটা কিন্তু তার উপরে নির্ভর করছে। কারণ তিনি যদি আসলে এটাকে আরো বেশি টেনে নিয়ে যান, সেক্ষেত্রে তার বিপদটা কিন্তু তার জন্য হবে। কারণ এখন লিটন দাস এমন একটা পরিস্থিতিতে রয়েছেন, তাকে আপনি আসলে বলতে পারেন যে তিনি অনেকটা রেড জোনে রয়েছেন। কারণ এই বিশ্বকাপ, এই জিম্বাবুয়ে সিরিজের পারফরমেন্স আসলে অনেক কিছুই হয়তো বিবেচনা করবে। খুব সম্ভবত এই 15 জনের যে একটা বিশ্বকাপ দল দেওয়া হবে, সেখানে হয়তো 13-14 জন একদম ফিক্সড হয়ে গেছে। নাজমুল শান্ত বলেছিলেন যে 2-1টা জায়গায় হয়তো এই দিক সেদিক হতে পারে। এখন এই 2-1টা জায়গা আসলে কোন জায়গাগুলো আবার আমরা যদি জানি, আমরা যদি একটু বিবেচনা করি, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো জায়গায় আসলে ফিক্সড। আপনি পেসারদের কথা বলুন কিংবা স্পিনারদের কথা বলুন, মিডল অর্ডার ব্যাটসম্যানদের কথা বলুন, সেখানে কিন্তু প্রায় অনেকগুলো জায়গায় ফিক্সড। সো এই যে এই দিক সেদিক হতে পারে, সেখানে একটা বড় জায়গা হচ্ছে ওপেনিং স্লট। সো এই যে গত ম্যাচে তিনি তিনি ভালো করতে পারেননি। ব্লেসিং মুজারাবানির অফ স্ট্যাম্পে পরে গুড লেন্থ একটা ডেলিভারি ছিল, ভিতরে ঢোকা ডেলিভারিতে তিনি ব্যাটে এবং বলার যে একটা দূরত্ব ছিল সেখান থেকে কিন্তু আসলে তিনি বোল্ড আউটটা হয়েছেন। তার এই যে ব্যর্থতা, সেটা একটা ধারাবাহিকভাবে চলছেই। এখন আগামী আরও 2টো ম্যাচ চট্টগ্রামে খেলা হবে, যে দুটো চট্টগ্রামে ব্যাটিং উইকেট, সেখানে আসলে লিটন পারফর্ম করবেন, এটা আসলে সবার প্রত্যাশা। নির্বাচক বলুন, বাংলাদেশের সমর্থক বলুন, সবারই আসলে টিম ম্যানেজমেন্টের কথাই বলুন না কেন, সবারই আসলে চাওয়া এই 2 ম্যাচ অন্তত তিনি ভালো করুক। এখন বড় কথা হচ্ছে যে আগামী 2টো ম্যাচেই লিটন দাস খুব সম্ভবত সুযোগ পাবেন। কারণ হচ্ছে যে যদি কারণ হচ্ছে এই 2টো ম্যাচে যদি সুযোগটা কাজে লাগাতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এই যে বললাম যে রেড জোনে তিনি আছেন, সেটা কিন্তু তার জন্য একটা বড় কাল হয়ে দাঁড়াতে পারে। কারণ এখন স্কোয়াডে 3 জন ওপেনার আছেন, লিটন দাসের সঙ্গে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন। পারভেজ হোসেন ইমনকে খুব সম্ভবত বিবেচনা করা হচ্ছে না, তিনি হয়তো যাচ্ছেন না খুব সম্ভবত। সেই সঙ্গে সৌম্য সরকার স্কোয়াডের বাইরে আছেন। তাকে নিয়ে আসলে কোচেরা যেভাবে পরিশ্রম করেছেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে, তাকে নিয়ে সিরিয়াসনেসটা দেখিয়েছেন। সৌম্যকে পাওয়ার জন্য যে টিম ম্যানেজমেন্টের কি বলবো, এই উদ্গ্রীব বা আগ্রহটা, এটা কিন্তু আসলে অনেক কিছুই বলে দিচ্ছে। খুব শেষ 2টা ম্যাচে হয়তো সৌম্য সরকারকে খেলানো হবে। সৌম্য সরকার যদি ভালো করেন, সৌম্য সরকার বিশ্বকাপে যাচ্ছেন, যদি ফিট থাকেন, সেটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু লিটন দাসের জন্য ঝামেলাটা পাকিয়ে বসেছেন তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচটা তিনি ভালো খেলেছেন, 47 বলে 67 রানের একটা ইনিংস খেলেছেন, 8টা 4, 2টো ছক্কা, ভালো ব্যাটিং করেছেন। যদিও 2টা লাইভ পেয়েছিলেন, তারপরেও তার ব্যাটিংটা একদম পাস মার্ক। অডিশন আমি যদি বলি যে আপনারা অনেকগুলো প্রোগ্রাম দেখেন, যেখানে একটা অডিশন থাকে, তারপরে মেগা অডিশন, তারপরে সে চূড়ান্ত পর্বে যান। গতকাল যে ম্যাচটা ছিল, সেটা আসলে তানজিদ হাসান তামিমের জন্য একটা অডিশন ছিল। এখন তার পরের যে 2-3টা ম্যাচ থাকবে, সেই ম্যাচগুলোতে তিনি একটা মেগা অডিশনের মতো, তিনি যদি সেখানে পাস করতে পারেন, সেক্ষেত্রে তিনি কিন্তু বিশ্বকাপে যাচ্ছেন, সেটা অনেকটা নিশ্চিত। তিনি এখানে তাকে আসলে ছক্কা মারতে হবে না, কারণ ছক্কা বলতে বোঝাচ্ছি যে একদম প্রত্যেক ম্যাচে 50 করতে হবে, ব্যাপারটা এরকম না। তিনি যদি ভালো শুরু এনে দিতে পারেন, ভালো যদি ইনিংস খেলতে পারেন, সেটা হতে পারে আপনি 15 বলে 35 রান করতে পারেন, আপনি 15 বলে 25 রান করে দিতে পারেন, এমন ইনিংস যদি খেলতে পারেন তানজিদ হাসান তামিম, সেক্ষেত্রে তিনি বিশ্বকাপে যাচ্ছেন, এটা কনফার্ম। আমি লিটন নিয়ে কথা বলছিলাম, এটা আরও একবার একটু বলি যে সৌম্য সরকার যদি শেষ 2টা ম্যাচে ফিরবেন, তানজিদ হাসান তামিম যদি এভাবে পারফর্ম করতে থাকেন, সেক্ষেত্রে সৌম্য এবং তানজিদ হাসান তামিমকে আপনি হয়তো ওপেনিংয়ে দেখতে পারেন। সেক্ষেত্রেই কপালটা পূর্বে হচ্ছে লিটন দাসের। তো এই জন্য যেটা বলছিলাম যে তার হয়তো সাথে 2টা ম্যাচ সুযোগ আছে, এই 2টা ম্যাচে যদি তিনি পারফর্ম করতে না পারেন, এমনও হতে পারে তিনি বিশ্বকাপ দলেও জায়গা নাও পেতে পারেন। এটা একটা কেন এমন হতে পারে, সেটা একটা বড় ইঙ্গিত জাকের আলী অনিক। কারণ হচ্ছে প্রথম যে টি-20 হয়েছে, সেখানে
টি-20 বা টেস্টে আমরা দেখি লিটন দাসকেই কিপিং করতে, কিন্তু তিনি কিন্তু গত ম্যাচে কিপিং করেননি। এটা যদি টিম ম্যানেজমেন্টের কোনো পরিকল্পনা হয়ে থাকে যে হ্যাঁ যদি লিটন দাসকে না নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আপনাকে একটা উইকেট কিপার অবশ্যই বিবেচনা করতে হবে, সেক্ষেত্রে জাকির আলী অনেককেও একটা প্রিপারেশনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। এই জাকির আলী অনেক যদি এভাবে কন্টিনিউ কিপিং করেন আর লিটন দাস যদি এভাবে অফ ফর্মে থাকেন তাহলে কিন্তু আসলে মনে হবে মানে হতেই পারে যে তাকে নিয়ে বিশ্বকাপে যাওয়া হবে না। সেটা কিন্তু একটা দুশ্চিন্তার কারণ। লিটন দাস হয়তো নিশ্চিতভাবে এইভাবে ভাবছেন, তার জন্য খুবই বড় চ্যালেঞ্জ, খুবই মানে তিনি এখন একদম সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আর সেখান থেকে তাকে আসলে পাড়ে ভিড়তে হবে। সেটা পাড়ে ফেরার জন্য সবচেয়ে বড় অপশন এই জিম্বাবুয়ের সাথে আপনাকে ভালো খেলতে হবে আপনি যদি যুক্তরাষ্ট্রের টিকিট পেতে চান। সেই সঙ্গে অন্যান্য জায়গাগুলো আসলে খুব বেশি আসলে পরিবর্তনের আগামীকাল যে ম্যাচটা হবে সেখানে আসলে পরিবর্তনের সুযোগ নেই, কারণ উইনিং মোমেন্টটা আমরা ধরে রাখতে চাইবে। এবং গতকাল যে বোলাররা যেভাবে বোলিং করেছেন, মোহাম্মদ সাইফুদ্দিনের কথা বিশেষ করে বলতে হয়, কারণ হচ্ছে যে তিনি অনেকদিন প্রায় 18 মাস পর জাতীয় দলে ফিরেছেন এবং দারুণ বোলিং করেছেন, একটু বুদ্ধিদীপ্ত বোলিং করার চেষ্টা করেছেন। তাসকিন আহমেদের বোলিংটা ভালো হয়েছে, শরীফুলকে হয়তো প্রত্যাশিতভাবে পাওয়া যায়নি, কিন্তু শরীফুল যেহেতু অনেক দিন ধরে কন্টিনিউলি পারফর্ম করছেন সেটা তাকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বোলিং ডিপার্টমেন্টকে নিয়ে আসলে বাংলাদেশের আসলে খুব বেশি দুশ্চিন্তার সুযোগ নেই। সবচেয়ে বড় দুশ্চিন্তা হবে ব্যাটিংটা, যেহেতু গতকাল বাংলাদেশ পরে ব্যাটিং করেছিল এই জন্য আসলে অল্প রানে আটকে দেওয়ার পর আসলে খুব বেশি ব্যাটিংয়ের পরীক্ষা নিয়ে করার সুযোগ হয়নি। আমি চাইবো যে আগামীকাল যে ম্যাচটা হবে সেখানে হয়তো বাংলাদেশ টস জিতলে অবশ্যই ব্যাটিং করতে চাবে, কারণ ব্যাটিং করতে চাবে কারণ হচ্ছে যে যেহেতু আপনি 4টা ম্যাচ খেলার সুযোগ পাবেন বিশ্বকাপে যাওয়ার আগে আপনার ব্যাটিংয়ের ল্যাকিংসগুলো কোথায়, আপনি এই ধরনের ছোট দলের সাথে আপনি কীভাবে রান করতে পারেন, কত রান করতে পারেন, এটা কিন্তু আপনারা একটা বড় পরীক্ষা হবে। কারণ আপনার ব্যাটসম্যানরা আসলে কীভাবে রিয়াকশন দিচ্ছেন সেটা একটা বড় ব্যাপার হবে। সেটা দেখা যাক আসলে কী হয়। বাংলাদেশ হয়তো সেকেন্ড ম্যাচটাও জিতে যাবে, সেখানে আসলে জিম্বাবুয়ে যদি এই ধরনের প্যানিক করেন সেক্ষেত্রে জিম্বাবুয়ের কোনো চান্সই নেই। আজকে সাকিব আল হাসান বলছিলেন যে আপনি জিম্বাবুয়ে কিংবা যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ খেলে কিংবা সিরিজ জিতে বা এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনি বিশ্বকাপের কথা চিন্তা করতে পারবেন না, কারণ বিশ্বকাপ আর এই জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের সাথে খেলাটা আসলে ভিন্ন জিনিস। আমার কাছে ব্যাপারটা তাই মনে হয়। এটা নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও বানাবো এবং বিস্তারিত আলোচনা করবো এই যে আত্মবিশ্বাস নিয়ে যাওয়া কিংবা অন্যান্য ব্যাপারগুলো নিয়ে। আপাতত আপনারা আগামীকালকে ম্যাচ দেখুন, অবশ্যই সন্ধ্যায় যে ম্যাচটা হবে সেখানে নিশ্চিতভাবে বাংলাদেশের জয় চাইবো আমরা। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সাথেই থাকুন।